আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। গ্রাম পুনর্গঠনের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ ভিলেজ রিকনস্ট্রাকশন। তাহলে আসা যাক আজকের মূল আলোচনায়, হোয়াট ইজ ভিলেজ রিকনস্ট্রাকশন। গ্রাম পুনর্গঠন গ্রামীণ বাসিন্দাদেরকে সার্বিক কল্যাণের জন্য গ্রামগুলোকে সংস্কার করা বোঝায়। অর্থাৎ গ্রামে যারা বসবাস করে তাদের সার্বিক কল্যাণের জন্য আমরা গ্রামকে রিফর্ম করব এবং আমরা গ্রামের ওয়েলবিং নিয়ে চিন্তা ভাবনা করব। অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা গ্রামে বসবাস করে তাদের বিভিন্ন কারণে, সেই কারণ নিশ্চয়ই পর্যালোচনা হবে, তারা কিন্তু তাদের যে উন্নতি, তাদের যে সার্বিক কল্যাণ, সেটা কোথাও বিঘ্নিত হচ্ছে বা হয়েছে। সেই জায়গাটাকে ঠিক করতে গেলে গ্রাম পুনর্গঠন চিন্তাভাবনা হওয়া দরকার। অর্থাৎ ভিলেজ রিকনস্ট্রাকশন ইমপ্লাইজ দ্য renovation of the village for the total well-being of the rural inhabitants. গ্রামে যারা বসবাস করে তাদের সার্বিক উন্নতি হচ্ছে এই গ্রাম পুনর্গঠনের মূল কথা। দ্বিতীয়ত হলো, এটি জীবনযাত্রার মান এবং সামাজিক ন্যায্যতা উন্নত করার জন্য গ্রামগুলোকে রূপান্তরিত এবং পুনরুজ্জীবিত করার একটি প্রক্রিয়া। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে হোয়াট ইজ ভিলেজ রিকনস্ট্রাকশন। ভিলেজ রিকনস্ট্রাকশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মধ্য দিয়ে একটা গ্রামের যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের জীবনযাত্রার একটা সার্বিক উন্নতি করা এবং একটা সামাজিক ন্যায্যতা প্রদান করা, এবং যে সমস্ত যে গ্রামগুলো বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের যে বিচ্যুতি হয়েছে সেখানটাকে কি করে রিভাইটালাইজ করা যায়, অর্থাৎ পুনরুজ্জীবিত করা যায় এবং তাদের সার্বিক উন্নতি করা যায়। এটাই হচ্ছে আজকে কিন্তু এই গ্রাম পুনর্গঠনের একটা অন্যতম উদ্দেশ্য। তৃতীয়ত হলো, এটি দুর্যোগ, সংঘর্ষ এবং অবহেলা, পরিকাঠামো, অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একটি গ্রাম সামগ্রিক পুনর্নির্মাণকে বোঝায়। আমরা যদি একটা গ্রামের সার্বিক উন্নতি করতে চাই, আমরা জানি যে একটা বিভিন্ন কারণে গ্রাম তার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সংকটের মধ্যে ভুগছে এবং তাকে গ্রামের মানুষদেরকে যে গুণগত যে জীবনযাপন করা উচিত সেটা বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে। সেটা তার ফলে এই গ্রাম পুনর্গঠনের মধ্য দিয়ে সেটাকেও কিন্তু আমরা একটা আদর্শ জায়গায় নিয়ে যেতে পারি। Therefore, it refers to the holistic rebuilding of a village in terms of infrastructure, economy, and social system after disaster, conflicts or neglect. তাহলে মোটামুটি আমি এই আমার প্রাথমিক যে আলোচনা ছিল যে হোয়াট ইজ ভিলেজ রিকনস্ট্রাকশন, আশা করি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। অর্থাৎ গ্রাম পুনর্গঠন আমি কাকে বলবো। এবার যদি আমি দেখি, অর্থাৎ ভিলেজ রিকনস্ট্রাকশন ক্যান বি ডিফাইন ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভ। আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এটাকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ পুনরুজ্জীবন হিসেবে গ্রাম পুনর্গঠন, ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ রিভাইভাল, আমরা এটা একটা দিক যেটা গুরুত্ব সহকারে পরে আলোচনার মধ্যে আনবো। অর্থাৎ গ্রামকে যদি পুনরুজ্জীবনের চিন্তাভাবনা করি, আমরা যদি এটাকে রিভাইভাল চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে কি আলোচনা উঠবে সেটা আমরা আলোচনার মধ্যে আনবো। আমরা গ্রামকে দেখতে পারি এটা একটা রিকনস্ট্রাকশন অ্যাজ ডেভেলপমেন্ট, আমরা একটা উন্নয়নের জায়গা থেকে এটাকে চিন্তাভাবনা করতে পারি। আমরা এটাকে চিন্তাভাবনা করতে পারি ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ সোশ্যাল চেঞ্জ, একটা সামাজিক পরিবর্তন হিসাবে আমরা গ্রাম পুনর্গঠনের কথা চিন্তাভাবনা করতে পারি। আমরা চিন্তাভাবনা করতে পারি সাংস্কৃতিক সংরক্ষণ হিসেবে গ্রাম পুনর্গঠন, অর্থাৎ ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ কালচারাল প্রিজারভেশন। এবার আসা যাক যে এরা মূলত কি বলতে চাইছে। অর্থাৎ এই যে বিভিন্ন রকমের পার্সপেক্টিভ থেকে আমি আলোচনাটা করব আজকে, সেগুলো আমি বললাম। প্রথমে আমি দেখব যে ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ রিভাইভাল।
ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ রিভাইভাল, এখানে বলা হয়েছে যে কিছু সমাজবিজ্ঞানী মনে করেন যে গ্রাম পুনর্গঠনকে একটা ঔপনিবেশিক শাসনের অধীনে গ্রাম সম্প্রদায়ের অনুভূত পতনের প্রতিক্রিয়া হিসেবে দেখেন। অর্থাৎ আমরা যদি এই ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব ভারতবর্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি শত্রুদের আক্রমণের শিকার হয়েছে। মুঘল, পাঠান থেকে শুরু করে পরবর্তী সময়ে ইংরেজ এবং তার পূর্ববর্তী সময়েও কিন্তু অনেকে ভারতবর্ষ এসেছেন এবং ভারতবর্ষের যে মূল ধারা সেই ধারাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। মূল ধারা বলতে গেলে আমরা কি বলতে চাইছি, অর্থাৎ পৃথিবীতে যত সিভিলাইজেশন এসেছে, আমরা মিশর থেকে শুরু করে আমরা যদি বিভিন্ন সিভিলাইজেশনগুলোকে দেখি, অর্থাৎ হরপ্পা, মহেঞ্জোদারো যেগুলো পরে আবিষ্কার করা হয়েছে, এই ভারতীয় সিভিলাইজেশন কিন্তু ভীষণ পুরনো সিভিলাইজেশন এবং এত বিদেশি শত্রুর আক্রমণ হওয়া সত্ত্বেও কিন্তু ভারতীয় সিভিলাইজেশন কিন্তু এখনও টিকে আছে। কিন্তু এবার কথা হচ্ছে যে এই যে বিভিন্ন বিদেশি ঔপনিবেশিক শক্তির যে মানে আক্রমণ, তার ফলে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে চিন্তাধারা, সেটাকে নিশ্চিতভাবে প্রভাবিত করেছে এবং সেই প্রভাবটা কিন্তু বেশিরভাগ পড়েছে গ্রামে। তাহলে এই যে ভিলেজ রিকনস্ট্রাকশনের রিভাইভাল দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এটাকে যদি আমরা চিন্তা ভাবনা করি, এটাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে এই যে আমাদের যে হারিয়ে যাওয়ার যে অতীত, যেটা ঔপনিবেশিক শক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যে কলোনিয়াল যে রুলার আমাদের যে ভারতবর্ষ লাস্ট যে ছিলেন, তিনিও অনেক ক্ষতি করেছেন। তারা তাদের নিজস্ব সংস্কৃতিকে এখানে ইনজেক্ট করার চেষ্টা করেছেন, প্রভাবিত করার চেষ্টা করেছেন মানুষকে, সেটাকে আবার ফিরিয়ে আনার কথা এখানে আমরা চিন্তা ভাবনা করতে পারি বা করার কথা এখানে বলা হয়েছে। এটি গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে ঐতিহ্যগত মূল্যবোধ, স্বয়ংসম্পূর্ণতা এবং সামাজিক সম্প্রীতি পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবন করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত গ্রামগুলো ছিল, সেখানে প্রত্যেকটা গ্রামই কিন্তু নিজেরাই স্বয়ংসম্পূর্ণ ছিল, অর্থাৎ সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি যাকে আমরা বলি। অর্থাৎ একটা গ্রামের মানুষকে তাকে তার বেঁচে থাকার জন্য, তার বাণিজ্যিকীকরণের জন্য, তার ফসল বিক্রির জন্য তাকে বাইরে কোথাও যেতে হতো না। সে গ্রামের মধ্যেই সমস্ত রকমের তার একটা ইকোসিস্টেম কিন্তু সেই সময় ছিল, অর্থাৎ তাকে জীবনযাপনের জন্য, বেঁচে থাকার জন্য বাইরে যেতে হতো না। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যখন ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ফলে কিন্তু গ্রামগুলোর যে ঐতিহ্য সেটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো এবং যে সেলফ সাফিসিয়েন্ট যে ইকোনমিক সিস্টেম, যা স্ট্রাকচার ছিল, সেটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হলো, বিশেষ করে আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ এই যে শিল্প এবং শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে তার ফলে কিন্তু গ্রাম থেকে প্রচুর মানুষ শহরমুখী হতে শুরু করলো এবং গ্রামের যে ঐতিহ্য সেখান থেকে আস্তে আস্তে সে নিজেকে সরতে শুরু করলো, যার ফলে তাদের মধ্যে কিন্তু মূল্যবোধের একটা ক্রাইসিস আমরা কিন্তু দেখতে পাই। এখন আমি বলবো যে ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো দেশের জন্য, যে কোনো সমাজ ব্যবস্থার জন্য। সেই উন্নয়নের দিক থেকে যদি আমরা এই গ্রামকে বিচার করি, তাহলে দেখব যে উন্নয়নের দৃষ্টিকোণ থেকে গ্রাম পুনর্গঠন, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি, পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ এলাকায় জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করা। অর্থাৎ ভারতবর্ষ যদি আমরা সেই বিদেশি শত্রুর আক্রমণের কথা আমি এখানে বলেছি এবং তার পরবর্তী সময়ে যে ইংরেজ শাসন, অর্থাৎ যে কলোনিয়াল যে শাসন ব্যবস্থা, ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা, সেই সময় একটা জিনিস আমরা খুব ভালো করে লক্ষ্য করেছি যে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত উন্নয়ন হয়েছে সেগুলো কিন্তু শহরমুখী হয়েছে, যার ফলে গ্রামগুলো কিন্তু ক্রমাগতভাবে পিছিয়ে পড়েছে। কারণ কোনো একটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই অঞ্চলটি ধীরে ধীরে কিন্তু রুগ্ন হতে শুরু করে, সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা রুগ্ন হতে শুরু করে। তার কারণ সেখানে যে কাঁচামাল, সেখানে যে উৎপাদিত পণ্য, সেগুলোকে যদি বাণিজ্যিকীকরণ করা না যায়, তাহলে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি হয় না। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যত শাসন ব্যবস্থা তৈরি হয়েছে ভারতবর্ষে, তারা গ্রামকে কিন্তু সেভাবে গুরুত্ব দেয়নি, যার ফলে গ্রামগুলো ক্রমাগত পিছিয়ে পড়েছে এবং সেখানে উন্নয়নের সঙ্গে তারা সঙ্গতি হতে পারেনি, সঙ্গতি বিধান করতে পারেনি,
যার ফলে এই ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে কিন্তু গ্রামীণ উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখনও প্রচুর গ্রাম রয়েছে যারা যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ার ফলে তারা এখনও কিন্তু পিছিয়ে রয়েছে। তাহলে গ্রামীণ যে সমস্ত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে অর্থনীতির সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি, পরিকাঠামো, এগুলোর উপরে গুরুত্বের কথা তারা বলেছে। এবং গ্রামকে যদি উন্নত করতে হয় তাহলে সমস্ত গ্রামকে কিন্তু শহরের সঙ্গে তার কানেক্টিভিটি বাড়াতে হবে। এই কানেক্টিভিটি মানে কী ধরনের কানেক্টিভিটি? বর্তমান সময়ে কানেক্টিভিটি বলতে গেলে শুধুমাত্র আমরা মানে গাড়ি ঘোড়া, ট্রেন বা এই ধরনের কানেক্টিভিটির বাইরেও কিন্তু আরও অন্যান্য কানেক্টিভিটি এখন বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেটা হচ্ছে যে যোগাযোগ মাধ্যম। যোগাযোগ মাধ্যম কি? সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ মাধ্যম। কারণ এই তথ্য প্রযুক্তি যদি উন্নতি না করা যায় তাহলে শুধুমাত্র রাস্তাঘাট এবং রেল পরিষেবা দিলেই কিন্তু উন্নয়ন হবে না। কারণ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের জ্ঞানের বিকাশের সম্ভাবনা তৈরি হবে। তার কারণ এই যে জ্ঞানের বিকাশের কথা আমি বললাম, অর্থাৎ নলেজ ডোমেইন, সেটার জন্য কিন্তু গ্রামের মানুষকে সারা পৃথিবীর সঙ্গে কিন্তু তাকে কানেক্টেড হতে হবে। সেই দিক থেকে বিচার করলে এই অর্থনৈতিক সমৃদ্ধি শুধুমাত্র নয়, সেখানকার যে সমস্ত প্রযুক্তি এবং গ্রামের মানুষদেরকে সেই সুযোগ তৈরি করে দেয়া, যাতে করে সারা বিশ্বের মানুষের সঙ্গে তারা একটা যোগাযোগ তৈরি করতে পারে বা সম্পন্ন করতে পারে। তৃতীয়ত হলো ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ সোশ্যাল চেঞ্জ। আমরা জানি যে সারা পৃথিবীতে বিভিন্ন রকমের চেঞ্জ অলরেডি এসেছে এবং সেই চেঞ্জগুলো আসার সেটা কিন্তু একদিনকার কোনো উন্নয়ন নয় বা একদিনকার কোনো ডেভেলপমেন্ট নয়। আমরা যদি একেবারে ইনভেনশন অফ ফায়ার থেকে শুরু করে ইনভেনশন অফ হুইল আমরা দেখি, তাহলে দেখব সারা পৃথিবীতে এই দুটো আবিষ্কার ব্যাপকভাবে কিন্তু সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। এখন আমরা দেখব যে ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ কালচারাল প্রিজার্ভেশন, অর্থাৎ সাংস্কৃতিক সংরক্ষণ হিসেবে গ্রাম পুনর্গঠন। আমি বলেছি যে ভারতবর্ষে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মূল্যবোধ, সেটা কিন্তু পৃথিবীর একটা উল্লেখযোগ্য। তার কারণ এখানে পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে আমাদের সংস্কৃতিকে ভালোবেসে এসেছে, আমাদের সংস্কৃতিকে গ্রহণ করেছে। কেন? কারণ আমরা পৃথিবীর সকল মানুষের ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি। আমরা মনে করি পৃথিবীর সকল মানুষই হচ্ছে আমাদের আপন মানুষ, এবং যার ফলে এই যে ফিলোসফি, এই যে কনসেপ্ট, এটাকে ভালোবেসে কিন্তু পৃথিবীর প্রচুর মানুষ ভারতবর্ষে এসে তাদের বাকি জীবন এখানে কাটিয়েছে এবং তারা এখানকার মানুষ হিসেবে নিজেকে তৈরি করেছেন। তাহলে এই যে সংস্কৃতি, সেটা বিভিন্ন সময়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিভিন্ন বিদেশি শত্রুরা এসে তাদের নিজস্ব সংস্কৃতিকে এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে ভারতবর্ষের যে মূল সংস্কৃতি সেটাকে আঘাতপ্রাপ্ত করেছে, যার ফলে কালচারাল প্রিজার্ভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ফলে গ্রাম কিন্তু সেই কালচারাল প্রিজার্ভেশন সেভাবে করে উঠতে পারছে না। তার কারণ তাদের যে নিজস্ব যে শিক্ষা, সেটা কিন্তু অনেকটাই কম্পারেটিভলি, তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে। তাহলে এই যে ভিলেজ রিকনস্ট্রাকশন এজ কালচারাল প্রিজার্ভেশন যদি আমাদেরকে করতে হয়, তাহলে গ্রামের মানুষদের শিক্ষা কিন্তু দরকার। গ্রামের মানুষদেরকে বিভিন্ন কুসংস্কার মুক্ত শিক্ষা দিয়ে, গ্রামের মানুষদেরকে বিভিন্ন মডার্ন যে শিক্ষা রয়েছে সেটা দিয়ে, এবং তাদের যে পুরনো ঐতিহ্য রয়েছে, যেগুলো মূল্যবোধ, যেগুলো নীতি নৈতিকতার মধ্যে আবদ্ধ, সেগুলোকে শিক্ষার মধ্য দিয়ে আমরা যদি পরবর্তী জেনারেশনের কাছে সঞ্চারিত করতে পারি, তাহলে কালচারাল প্রিজার্ভেশন কিন্তু হবে। তাহলে ভিলেজ রিকনস্ট্রাকশন অ্যাজ কালচারাল প্রিজার্ভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিলেজ রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে। গ্রাম পুনর্গঠনের উপর চিন্তার তিনটি স্কুল। এখানে তিনটি স্কুল রয়েছে, যে স্কুলগুলো এই গ্রাম পুনর্গঠনের উপর তাদের চিন্তাভাবনা দিয়েছে, এবং সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে দ্য ফিলিয়ান্থ্রপিক্স গ্রুপ, যেটা মানব হিতৈষী গ্রুপ হিসাবে আমরা বলি, এবং দ্বিতীয়ত হয়েছে সংস্কারবাদী অর্থাৎ দ্য রিফর্মিস্ট গ্রুপ, এবং তৃতীয়ত হলো বিপ্লবী গ্রুপ বা যেটাকে আমরা রিভলিউশনারি গ্রুপ বলতে পারি। তাহলে এই যে বিভিন্ন স্কুল, অর্থাৎ চিন্তা ভাবনার যে স্কুল, অর্থাৎ চিন্তা চেতনার মধ্য দিয়ে যে সমস্ত স্কুলগুলো তৈরি হয়েছে,
এরা কিভাবে গ্রাম পুনর্গঠনকে দেখছে, এরা কিভাবে গ্রাম পুনর্গঠনকে বিশ্লেষণ করছে, অর্থাৎ এদের দৃষ্টিকোণ থেকে গ্রাম পুনর্গঠন কেমন হবে সেটা আমরা এই আলোচনার মধ্যে আসব। তাহলে প্রথমত হচ্ছে ফিলিয়ান্থ্রপিক গ্রুপ, যারা মনে করে যে প্রাথমিকভাবে গ্রামীণ দরিদ্রদের অবিলম্বে ত্রাণ এবং কল্যাণমূলক ব্যবস্থা প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করা। অর্থাৎ ফিলিয়ান্থ্রপিক বিষয়টাই হচ্ছে ওরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীতে আমরা যদি দেখি বহু মানুষ রয়েছে, তারা অ্যাজ এ ফিলিয়ান্থ্রপিস্ট হিসেবে কাজ করে গেছেন। তাদের কাছে সারা পৃথিবীর সকল মানুষই হচ্ছে আপন মানুষ। তাই প্রত্যেক মানুষেরই একটা গুণগত জীবনযাপন হওয়া উচিত, প্রত্যেক মানুষেরই তাদের সম্মান আদর্শ নিয়ে বেঁচে থাকা উচিত। যখনই পৃথিবীতে বিভিন্ন সময়ে আমরা এই মানুষের গুণগত মানের যখন অবনতি হয়েছে, মানুষের বিভিন্ন কারণে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা প্রাকৃতিক বিপর্যয় হোক, সেটা কোনো যুদ্ধ হোক, সেটা কোনো জাতি দাঙ্গা হোক, বা সেটা কোনো ধর্মীয় নিপীড়ন হোক, তখনই কিন্তু আমরা দেখেছি যে এই ফিলিয়ান্থ্রপিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি, অনেক মানুষ অ্যাজ এ ফিলিয়ান্থ্রপিস্ট হিসেবে তারা কিন্তু অনেক কাজ ভারতবর্ষের মানে এই সাধারণ পিছিয়ে পড়া মানুষদের জন্য তারা কিন্তু করেছেন। উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে দেখব যে আমাদের যেমন শিল্পপতি হিসেবে যদি আমরা দেখি, যেমন রতন টাটা, তিনি প্রচুর অর্থ অ্যাজ এ ফিলিয়ান্থ্রপিস্ট হিসেবে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য কিন্তু ব্যয় করেছেন। আমরা যদি মাদার টেরেসাকে দেখি, তিনি প্রচুর এরকম পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি কাজ করেছেন। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু ভারতবর্ষে অ্যাজ এ ফিলিয়ান্থ্রপিস্ট গ্রুপ হিসেবে যদি আমরা দেখি, তাহলে প্রচুর মানুষ কিন্তু করে গেছেন এবং বর্তমান সময়েও করছেন। তাহলে ফিলিয়ান্থ্রপিস্টদের ফোকাস যদি আমরা দেখি, তাহলে কি হওয়া উচিত? তাহলে প্রাথমিকভাবে যারা ক্ষতিগ্রস্ত মানুষ, যেই কারণগুলো আমি বললাম, সেই কারণগুলোর ফলে যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সাহায্য করা। এবং এখানে অ্যাপ্রোচটা কী হবে? তারা প্রায়ই একটি টপ ডাউন পদ্ধতি অবলম্বন করে, যেখানে বহিরাগত সংস্থা বা ব্যক্তিরা গ্রামীণ সম্প্রদায়কে সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আমরা প্রত্যেকেই জানি যে বিল গেটস, তিনি একজন ধনী মানুষ, এবং তার ওয়াইফ মেলিন্ডা গেটস, তার উদাহরণটা এখানে প্রাসঙ্গিক হবে। তিনি বিভিন্ন থার্ড জেন্ডার যারা রয়েছে বা বিভিন্ন এই ধরনের মানুষ যারা রয়েছে, তাদের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করে থাকে। কারণ থার্ড জেন্ডারদের এই সমাজ এখনো গ্রহণ করে না, সেই জন্য তাদের নানান জায়গায় লাঞ্ছিত হতে হয়, এবং তাদের যে গুণগত মান জীবনযাত্রার, সেটা অনেকটা ঠিক বাকিদের মতো নয়। তার ফলে তাদেরও সম্মান নিয়ে বেঁচে থাকা দরকার, এবং তার জন্য কিন্তু অ্যাজ এ ফিলিয়ান্থ্রপিস্ট হিসেবে মেলিন্ডা গেটস কিন্তু ভারতবর্ষে বিভিন্ন সময় আসেন এবং তাদের জন্য অর্থ প্রদান করেন। তাহলে এই ধরনের প্রচুর উদাহরণ রয়েছে, অর্থাৎ টপ ডাউন অ্যাপ্রোচের মধ্য দিয়ে এখানে কিন্তু পরিষেবাটা দেওয়া হয়। এখন কথা হলো যে এই যে ফিলিয়ান্থ্রপিক গ্রুপ, তাদের বিভিন্ন এক্সাম্পল আমি এখানে দিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এদেরও নানান রকমের কিছু লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনগুলো কি? যদিও জনহিতকর প্রচেষ্টা সামগ্রিক ত্রাণ প্রদান করে, তারা গ্রামীণ দারিদ্র্য এবং অনুন্নয়নের মূল কারণগুলোকে সমাধান করতে পারে না। আজকে যে আমি মেলিন্ডা গেটসের এক্সাম্পল দিয়েছি, বা আমি এখানে রতন টাটার এক্সাম্পল দিয়েছি, আমি মাদার টেরেসার এক্সাম্পল দিয়েছি, কিন্তু যদি একটা গ্রামকে সত্যি সত্যি উন্নত করতে হয়, যদি তার পুনর্গঠন করতে হয়, তাহলে সামগ্রিক তাদেরকে কিছু অর্থ দিয়ে কিন্তু আমরা সাহায্য করলেই তাদের উন্নতি হবে না। তাদের একটা ক্ষণস্থায়ী উন্নয়নের মধ্য দিয়ে কিন্তু তাদের আলটিমেট উন্নতি কখনোই সম্ভব নয়। তাহলে তাদেরকে একটা দীর্ঘস্থায়ী একটা উন্নয়নের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, যেটাকে আমরা এই মুহূর্তে বলছি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে দীর্ঘস্থায়ী যে উন্নয়ন, সেই বা একটা ধারাবাহিক উন্নয়ন, সেই ধারাবাহিক উন্নয়ন করতে গেলে একটা সময়ের জন্য কিছু টাকা দিয়ে, কিছু অর্থ দিয়ে, কিছু ত্রাণ দিয়ে সাহায্য করলে কিন্তু তাদের মূল যে সমস্যা, সেগুলো সমাধান কিন্তু হবে না। তাহলে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে তাদের সমস্যার মূল কারণগুলো কি, এবং সেই সমস্যার মূল কারণগুলোকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে তাদেরকে সামগ্রিকভাবে সাহায্য করতে হবে, যাতে তারা একটা দীর্ঘ সময়ের জন্য নিজেদেরকে উন্নত করতে পারে। তাহলে সেদিক থেকে কিন্তু এর সীমাবদ্ধতা রয়েছে।
সেকেন্ড যে অ্যাপ্রোচ এখানে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে দ্য রিফর্মিস্ট গ্রুপ। রিফর্মিস্ট কথাটা থেকে আমরা বুঝতে পারি যে সংস্কারবাদী, অর্থাৎ বর্তমান যে যেটা হচ্ছে যে চলমান, সেই চলমান ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলোকে যদি সংশোধন করা যায় তাহলে আগামী দিনে একটা ধারাবাহিক উন্নয়ন সম্ভব, এবং সেই ধারাবাহিক উন্নয়নকে সঠিক করতে গেলে আমাদের সংস্কার হওয়া দরকার। অর্থাৎ চলমান ব্যবস্থায় যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে যদি সংস্কার না হয় তাহলে ধারাবাহিক উন্নয়নে আমরা যেতে পারবো না। তাহলে এখানে চলতি সিস্টেমের মধ্যে ধীরে ধীরে এবং ক্রমবর্ধমান সংস্কার করা, অর্থাৎ পুরো ব্যবস্থাটাকে একদমই বন্ধ করে না দিয়ে সেটাকে ধীরে ধীরে সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। তাহলে এখানে অ্যাপ্রোচটা তারা কি নিয়েছে? এখানে তারা অ্যাপ্রোচ নিয়েছে তারা গ্রামীণ সমস্যা সমাধানের জন্য বিদ্যমান প্রতিষ্ঠান এবং নীতির উন্নতির উপর জোর দেয়া। অর্থাৎ গ্রামীণ বা ভিলেজ রিকনস্ট্রাকশন, অর্থাৎ তার যে বিভিন্ন রকমের পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোতে কোথাও না কোথাও হয়তো গলদ রয়েছে, ভুল রয়েছে বা ত্রুটি রয়েছে। তাহলে সেই চলমান যে সমস্ত পলিসিগুলো রয়েছে, যে সমস্ত পরিকল্পনাগুলো রয়েছে, যে সমস্ত সরকারি বরাদ্দগুলো রয়েছে, সেগুলোর বিচার বিশ্লেষণ করতে হবে, করে একটা ধারাবাহিক উন্নয়নের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কিন্তু রিফর্মিস্ট গ্রুপদের মূল লক্ষ্য। তাহলে এখানে তারা কৌশল হিসেবে কি গ্রহণ করে? এর মধ্যে ভূমি সংস্কার, সমবায় আন্দোলন এবং সরকারের নেতৃত্বাধীন উন্নয়ন কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনারা জানেন যে ভূমি সংস্কার অর্থাৎ ল্যান্ড রিফর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনও ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে যদি আমরা যাই, আমরা দেখি সেখানে একজন মানুষ, তার দেখা যাবে যে প্রচুর ভূমি রয়েছে, অথচ পাশেই আবার অসংখ্য মানুষ আছে তারা ভূমিহীন মানুষ। কিন্তু পৃথিবীতে সকলের বেঁচে থাকার জন্য শুধু একজন মানুষ প্রচুর ভূমি, ল্যান্ড, অর্থ শুধু একজন মানুষই ভোগ করবে, এটা তো হতে পারে না। প্রত্যেকে মিলেমিশেই পৃথিবীতে বসবাস করতে হবে। এবং দিনের পর দিন প্রচুর মানুষ রয়েছে যারা ভূমিহীন, ল্যান্ডলেস হিসাবে তাদেরকে মানে একরকম দাস ব্যবস্থার মতো করেই তাদেরকে ব্যবহার করা হয়। অর্থাৎ তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। তারা চাইলেই নিজে একটা জমি চাষ করে সেখানকার আয় চেয়ে কখনোই তার সেটাকে উপভোগ করার তার কোনো স্বাধীনতা নেই, যার ফলে তাকে সেই জমিদার এবং জামিনদার তার উপরে নির্ভরশীল থাকতে হয়। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ রিফর্ম করার কথা বলা হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্টভাবে তার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন হওয়া দরকার যে সে সেই জমির কতটা মালিকানা ভোগ করতে পারবে। শুধুমাত্র একজন ল্যান্ডলেস হয়ে শুধুমাত্র ডে লেবার হিসেবে বেঁচে না থেকে তাকে যদি এম্পাওয়ার করা হয় যে কিছুটা অংশ সে জমির মালিককে দেবে, তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে তার জীবনের গুণগত মান কিন্তু বাড়াতে পারে। তাহলে এটা কিন্তু এই রিফর্মিস্ট গ্রুপে এখানে বলা হয়েছে। দ্বিতীয়ত হলো সমবায় আন্দোলন। আমরা জানি যে কোঅপারেটিভ মুভমেন্ট সেটা শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্রীনিকেতন যে প্রকল্প বিশ্বভারতীতে, সেখান থেকে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে সেটা গান্ধীজি তার সম্প্রসারণ করেছে এবং সারা ভারতবর্ষে সমবায় আন্দোলনের ফলে প্রচুর পিছিয়ে পড়া মানুষ তারা অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে, তাদের সামাজিক উন্নতি হয়েছে, যার ফলে এই সামাজিক আন্দোলনকে, সমবায় আন্দোলনকে আরও বেশি রিফর্মের মধ্য দিয়ে আরও বেশি মানুষকে যুক্ত করে যদি করা যায় তাহলে গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হবে, সেটাও কিন্তু এখানে তারা বলেছে। এবং আমরা যদি দেখি যে রিফর্মিস্টদের বিভিন্ন রকমের যে সমস্ত অ্যাপ্রোচগুলো তারা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এরকম নয় যে তারাও ত্রুটিহীন। এখানেও কিন্তু কিছু ত্রুটি আমরা লক্ষ্য করে থাকি। যেমন সংস্কারবাদী পন্থা ধীর এবং আমলাতান্ত্রিক হতে পারে, যা প্রায় রাজনৈতিক এবং প্রশাসনিক বাধাগ্রস্ত হয়। অর্থাৎ এই যে রিফর্মিস্ট গ্রুপরা যে কাজ করে, তাদের যে কাজের যে পন্থা সেটা কিন্তু অনেকটা ধীর স্থির, অর্থাৎ বর্তমান সময়ে যতটা গতিতে বা কাজটা হওয়া দরকার সেটা কিন্তু সেদিক থেকে অনেকটা ধীর, যার ফলে একটা উন্নয়ন হতে গেলে বা একটা সংস্কার হতে গেলে এখানে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। এবং দ্বিতীয়ত হলো এই ব্যবস্থাটা কিন্তু পুরোটাই হচ্ছে সরকারি বিভিন্ন আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর নির্ভরশীল, বা রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন, রাজনৈতিক বিভিন্ন সমস্ত দল রয়েছে বা প্রশাসন রয়েছে, একদম তাদের সাথে ভীষণভাবে এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, যার ফলে
অনেক ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয় এই কাজগুলো করার জন্য। তাহলে এই হচ্ছে রিফর্মিস্ট গ্রুপদের চিন্তাভাবনা ভিলেজ রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে রিভলিউশনারি গ্রুপ অর্থাৎ বিপ্লবী, অর্থাৎ গ্রামের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর আমূল রূপান্তরের কথা তারা বলেন। অর্থাৎ বিপ্লবী বা রিভলিউশনারি কথা থেকেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি, অর্থাৎ পৃথিবীতে যত জায়গায় এই রেভলিউশন হয়েছে সেখানে কিন্তু এরকমভাবেই হয়েছে। রেভলিউশন মানে হচ্ছে যার মধ্য দিয়ে একটা মানে এরকম যে বর্তমান যে চলমান অবস্থা সেটাকে একেবারেই পাল্টে দেওয়ার কথা বলা হয়। এবং এটা অ্যাপ্রোচ কী রয়েছে এখানে, তারা প্রায়শই বিদ্যমান ক্ষমতা বা কাঠামোকে চ্যালেঞ্জ করার এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের প্রচারের উপর জোর দেয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রিভলিউশনারি কাজকর্ম দেখি। বা এখানে এখন কথা হচ্ছে যে গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে এই রেভলিউশনারি গ্রুপ বা বিপ্লবী গ্রুপরা এদের মতো করে যদি গ্রাম পুনর্গঠন করতে হয় তাহলে বর্তমান যে চলমান ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যে প্রশাসনিক যে বর্তমান চলমান ব্যবস্থা, সেই ব্যবস্থাকে বদলাতে হবে। এখন কথা হচ্ছে যে এর মধ্য দিয়ে কি রকমের উন্নয়ন সম্ভব, এর মধ্য দিয়ে ভূমি বন্টন ব্যবস্থা, শ্রমিকদের অধিকার এবং রাজনৈতিক সংহতি জড়িত থাকতে পারে। অর্থাৎ যে ভূমি এখন যারা হচ্ছে ভূমিহীন কৃষক, অর্থাৎ যাদের ভূমি নেই, যারা দিনের পর দিন একজন বন্ডেড লেবার হিসেবে বিভিন্ন জমিদারের আন্ডারে কাজ করে, তাদের মধ্যে ভূমি বন্টন করা, অর্থাৎ জমিদারের সেই জমি নিয়ে তাদের মধ্যে বন্টন করা। দ্বিতীয়ত হলো প্রচুর শ্রমিক রয়েছে যারা দিনের পর দিন খুব স্বল্প আয়ে কিন্তু তাদের জীবনযাপন করে, কারণ তারা তাদেরকে বেশি মানে তাদের যে প্রাপ্য সেটা তারা পায় না। তাহলে এই রেভলিউশনারি গ্রুপের মতো যদি আমরা করি, আমরা যদি এই ভিলেজ রিকনস্ট্রাকশন অর্থাৎ গ্রাম পুনর্গঠনের দিকে দেখি, তাহলে তারা কিন্তু তাদের অধিকারের কথা বলেছে। এবং এখানে এটাও যে খুবই একেবারে যে এর কোনো লিমিটেশন নেই এরকম নয়। আমরা জানি যে এই বিপ্লবী পন্থার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা এখানেও রয়েছে, যেমন হচ্ছে বিপ্লবী পন্থা বিঘ্নিত হতে পারে এবং অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যখনই কোনো একটা চলমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছি বা সেটাকে আমরা যখন বলছি যে তোমাকে বদলাতে হবে, তখন কিন্তু বললেই তারা কিন্তু বদলানোর জন্য তৈরি নয়। অর্থাৎ সেখানে একটা সংঘর্ষ, সেখানে একটা সংগ্রাম, সেখানে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। এবং পৃথিবীতে যেখানে যেখানে এই ধরনের বিষয়গুলো হয়েছে সেখানেই কিন্তু একটা আমরা লড়াই দেখতে পেয়েছি এবং তাতে করে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ তারা শক্তিশালী স্বার্থান্বেষী মহল থেকেও প্রতিরোধের সম্মুখীন হতে পারে। অর্থাৎ যারা স্বার্থান্বেষী মানুষ দীর্ঘদিন ধরে একটা স্বার্থ ভোগ করছে, তারা কিন্তু সহজেই তাদের সেই ক্ষমতা থেকে সরতে চায় না। এটাও কিন্তু একটা এর লিমিটেশন। এখন আমরা এই বিভিন্ন আলোচনাগুলো আমি করলাম যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি গ্রাম পুনর্গঠনের কেমন হবে, এখন সেটা আমি আলোচনা করেছি। এখন আমি দেখব যে অবজেক্টিভস অফ ভিলেজ রিকনস্ট্রাকশন, অর্থাৎ এই গ্রাম পুনর্গঠন হওয়াটা কেন দরকার। এখানে মূলত এখানে গ্রামের মানুষ কিন্তু যদি শহরের সঙ্গে আমরা তুলনা করি তাহলে দেখব তাদের যে মাথাপিছু আয় কিন্তু খুব কম। অর্থাৎ তারা বেশিরভাগই হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাহলে সেদিক থেকে বলতে গেলে দারিদ্র্য এবং বৈষম্য দূর করাই কিন্তু অন্যতম একটা লক্ষ্য। অর্থাৎ সেখানে যে ডিসক্রিমিনেশনটা হয়, সেখানে যে পভার্টি রয়েছে, সেগুলো দূর করাই কিন্তু এই ভিলেজ রিকনস্ট্রাকশনের একটা অন্যতম লক্ষ্য। গ্রামীণ এলাকায় স্বয়ংসম্পূর্ণতার প্রচার, অর্থাৎ তাদেরকে আবার সেই সেলফ সাফিসিয়েন্ট করে তোলা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশনের উন্নতি করা। আপনারা জানেন যে গ্রামীণ হসপিটালগুলো বিভিন্নভাবে অর্থনৈতিক সমস্যায় ভুগছে। সেখানে যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা, পরিকাঠামো থাকার কথা, ডাক্তার থাকার কথা, সেগুলো কিন্তু শহরের মতো করে নেই। সেখানে কোনো একটা বড় অপারেশন করতে গেলে তাদেরকে শহরে আসতে হয়। তাহলে সেখানকার স্বাস্থ্যের উন্নতি হওয়া দরকার। আমরা যদি শিক্ষার কথা দেখি তাহলে বড় বড় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, সেগুলো শহর কেন্দ্রিক, যার ফলে গ্রামের ছেলেদেরকে শহরে পড়তে আসতে হয়। সেগুলোকে যদি গ্রামে যদি করা যায় তাহলে তাদেরকে এই কষ্ট করে শহরে আসতে হবে না, তারা সেখানে নিজের এলাকা বা বাড়ি থেকেই কিন্তু তারা পড়াশোনাটা চালাতে পারবে। এবং তার সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষমতায়ন, অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন রকমের মার্জিনাল গ্রুপ যেমন SC ST
উইমেন এবং অনেক স্পেশাল ক্যাটাগরি অফ পিপল রয়েছে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের কিন্তু ক্ষমতায়ন দরকার, অর্থাৎ তাদেরকে এম্পাওয়ার করতে হবে। এবং সর্বশেষ হলো স্থিতিশীল কৃষি, অর্থাৎ সাস্টেইনেবল এগ্রিকালচার এবং শিল্প পদ্ধতির উন্নয়ন, অর্থাৎ যে বর্তমান যে শিল্প পদ্ধতি রয়েছে সেটাকে আরও সাস্টেইনেবল কী করে করা যায় এবং বিভিন্ন লোকাল বিভিন্ন রিসোর্সকে কাজে লাগিয়ে কী করে শিল্প করা যায়, এগুলো যদি ঠিকমতো করা যায় তবেই কিন্তু একটা গ্রাম পুনর্গঠন ঠিকভাবে সম্ভব। তাই এগুলো সবই হচ্ছে গুরুত্বপূর্ণ অবজেক্টিভস অফ ভিলেজ রিকনস্ট্রাকশন। কিছু গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে যেগুলো একটু বলা দরকার, যেগুলো গ্রাম পুনর্গঠনের সঙ্গে যুক্ত, যেমন হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন, অর্থাৎ কমিউনিটি যদি পার্টিসিপেট না করে তাহলে কিন্তু গ্রাম পুনর্গঠন সম্ভব নয়। অর্থাৎ এইভাবে পরিকল্পনা করা দরকার যাতে করে প্রত্যেক কমিউনিটি আমাদের এই গ্রাম পুনর্গঠনের যে পরিকল্পনা এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের যাতে পার্টিসিপেশনটা হয়। তার সঙ্গে রয়েছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। গ্রামের পুনর্গঠন তখনই সম্ভব যখন বিভিন্ন আসপেক্টে ডেভেলপমেন্টটা হবে, অর্থাৎ কী কী রয়েছে সেখানে, এগ্রিকালচার রয়েছে, হেলথ রয়েছে, এডুকেশন রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তাহলে তাদের মধ্যে একটা ইন্টিগ্রেশন দরকার, তবেই যদি আমরা একটা সুন্দর সুষম একটা উন্নয়ন পেতে পারি। তৃতীয়ত হলো সাস্টেইনেবিলিটি, অর্থাৎ এমন কোনো উন্নয়ন নয় যেটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই উন্নয়নটাকে দীর্ঘমেয়াদী করতে গেলে সেরকমভাবে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং যে সমস্ত রিনিউয়েবল যে সমস্ত রিসোর্সেসগুলো রয়েছে সেগুলোর উপর জোর দিতে হবে, যেমন হচ্ছে সোলার সিস্টেম এবং এই ধরনের প্রচুর বিষয় রয়েছে যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলে, সেগুলোর মধ্যে আমাদেরকে ফোকাস করতে হবে। এবং পঞ্চমত রয়েছে সেলফ রিলায়েন্স, অর্থাৎ দক্ষতা উন্নয়ন এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ নিজেরাই যাতে একটা শিল্প উদ্যোগের মধ্য দিয়ে নিজেদের আর্থিক উন্নতি ঘটাতে পারে। এবং তার সঙ্গে রয়েছে সোশ্যাল ইকুইটি, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ জাত, লিঙ্গ এবং অর্থনৈতিক বৈষম্যকে দূর করে নিজেরাই হচ্ছে একটা স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তোলা। তাহলে অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্টস ইন ভিলেজ রিকনস্ট্রাকশন। এবং এই গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস রয়েছে। শুধুমাত্র গ্রাম পুনর্গঠন করতে চাইলেই কিন্তু সহজই হবে এটা কিন্তু নয়, প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে হতে হয়। যেমন হচ্ছে যে প্রথমত যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে যে সম্পদের অভাব, অর্থাৎ স্কেরসিটি অফ রিসোর্সেস। দ্বিতীয়ত রয়েছে গ্রামবাসীদের মধ্যে শিক্ষা এবং সচেতনতার অভাব, অর্থাৎ ল্যাক অফ এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যামং ভিলেজার্স। তারপর রয়েছে পরিবর্তনের প্রতিরোধ, অর্থাৎ তারা পরিবর্তনটাকে মেনে নিতে চায় না। এবং রয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ডিগ্রেডেশন, অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয়। এবং রয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক অদক্ষতা, অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনএফিসিয়েন্সি। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জ। এবার আমি গুরুত্বপূর্ণ কিছু কেস স্টাডির কথা বলবো, যে কেস স্টাডিগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে, আমাদেরকে উদ্বুদ্ধ করবে গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে, যেগুলো ইতিমধ্যেই পৃথিবীতে গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য হিসেবে পরিগণিত হয়েছে। যেমন প্রথমত হচ্ছে যে আমুল টেস্ট অফ ইন্ডিয়া। আমরা জানি যে আমুল এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কোম্পানি এবং আমরা প্রত্যেকেই আমুলের প্রোডাক্ট ব্যবহার করি প্রায়। দ্বিতীয়ত রয়েছে বেয়ারফোর্ট কলেজ, যেটা রাজস্থানে, দে এম্পাওয়ার্ড রুরাল উইমেন থ্রু সোলার এনার্জি প্রোগ্রামস। তৃতীয়ত আমরা যদি দেখি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে, মাইক্রো ফাইন্যান্স ইনিশিয়েটিভ এম্পাওয়ারিং রুরাল কমিউনিটি ইন বাংলাদেশ। আমার শিক্ষার্থী বন্ধুদের জন্য এখানে কিছু প্রশ্ন রাখছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনারা স্টাডি করলে বা এই প্রশ্নগুলো ধরে যদি আপনারা একটু পড়াশুনো করেন তাহলে আপনারা উল্লেখযোগ্যভাবে বেনিফিটেড হবেন। যেমন হাউ ক্যান ইয়াং প্রফেশনালস কন্ট্রিবিউট টু দ্য ভিশন অফ এম্পাওয়ার্ড ভিলেজেস, কী করে ইয়াং প্রফেশনালরা এম্পাওয়ার্ড হতে পারে এই ভিশনের ক্ষেত্রে। এবং সেকেন্ড হলো হোয়াট ইনোভেটিভ এডুকেশনাল স্ট্র্যাটেজিস ক্যান বি ইমপ্লিমেন্টেড ফর সাস্টেনেবল রুরাল ডেভেলপমেন্ট, কী ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এই সাস্টেনেবল রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। থার্ড হলো হাউ ক্যান টেকনোলজি বি লেভারেজ ফর রুরাল রিকনস্ট্রাকশন, গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কীভাবে হতে পারে। অল দিজ আর দ্য রেলেভেন্ট কোশ্চেন্স ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য টুডেজ ডিসকাশন। আজকে আলোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এগুলোকে অনুশীলন করবেন এবং এই বিষয় সম্পর্কে সমৃদ্ধ হবেন। থ্যাংক ইউ।